আগামী বছর দেশের মানুষ একটা রাজনৈতিক সরকার দেখবে বললেন পরিকল্পনা উপদেষ্টা। খুনিদের পুনর্বাসন করতে চাইলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি সার্জিসের। ফেব্রুয়ারিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একমত নয় ছাত্র সংগঠনগুলো। তড়িঘড়িতে বিশেষ গোষ্ঠীর সুবিধা দেখছে ছাত্রদল। সংস্কার প্রক্রিয়ার পর চায় বামরা দ্রুত করার তাগিদ ছাত্র শিবিরের। একজনের পরিচিত থাকে ঢুকায় দেয়। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। অসাধু ক্রেতার সিন্ডিকেটের খপ্পরে ট্রাকসেল। বেশভূষা পাল্টে এক ব্যক্তি বারবার কেড়ে পণ্য। খালি হাতে ফেরে সাধারণ মানুষ। রাজধানীতে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে টিসিবি। এবং অবশেষে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সামরিক আইন জারি পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি। অভিশংসনে পার্লামেন্টে ভোটাভুটি আজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছর একটা রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর উদ্যোগে আয়োজিত বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন তিনি। অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় উল্লেখ করেন তিনি। বলেন, এই বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে আছে বাংলাদেশ। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নেই। ছাত্র আন্দোলনে বরিশালে হতাহতদের স্মরণে সভা চলছে। শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত আছেন প্রশাসনের কর্মকর্তারা। এই মুহূর্তে নগরীর শিল্পকলা একাডেমিতে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বরিশালে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই মুহূর্তে বরিশালের শিল্পকলা একাডেমিতে চলছে স্মরণ সভা। বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের উদ্যোগে এই স্মরণ সভাটি শুরু হয়েছে এখন থেকে কিছুক্ষণ আগে এবং অত্যন্ত একটি ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই স্মরণ সভাটি চলছে। এই মুহূর্তে এখানে বক্তব্য রাখছে যারা আহত হয়েছেন, তারা কিন্তু তাদের সেই দুঃখের দিনগুলো, সেই অবর্ণনীয় মুহূর্তগুলো এখানে তুলে ধরার চেষ্টা করছেন। অনেকেই আসলে কান্নায় ভেঙে পড়ছেন সেই সময়গুলোর দিন বর্ণনা করতে গিয়ে। এবং এখানে শুধুই যে শহীদ পরিবার বা আহত পরিবারের সদস্যদের বাইরেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও এখানে উপস্থিত হয়েছে। ঠিক এই মুহূর্তে এই স্মরণ সভাটি চলছে এবং এটি আসলে বেলা 11টার সময় শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে এবং চলবে আরও ঘণ্টাখানেক পর্যন্ত চলবে। এবং এখান থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে। 30 জন শহীদ পরিবার রয়েছে এবং আহত পরিবার রয়েছে। বরিশাল জেলায় প্রায় 650 আহত পরিবার রয়েছে। তবে তাদের মধ্যে থেকে আজকে 103 জনকে এখানে আর্থিকভাবে সহায়তা করা হবে। মোট বরিশাল জেলায় এখন পর্যন্ত আহতের সংখ্যা 665 জন এবং শহীদের সংখ্যা 30 জন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যারা আহতর সংখ্যা এটি আসলে পর্যায়ক্রমে হয়তো যাচাই বাছাই শেষে বাড়ানো হতে পারে, সেটি আসলে যাচাই বাছাই করে বাড়ানো হবে। এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রোগ্রামে বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রয়েছেন এবং সিভিল সার্জন রয়েছেন। সবকিছু মিলে এই আয়োজন থেকে কিন্তু যারা আহত হয়েছেন কিংবা শহীদ হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে বেশ কিছু দাবি জানানো হয়েছে, যাতে করে রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় এবং আহত যারা রয়েছে এখানে তাদেরকে যেন এই সরকার রাষ্ট্র সুচিকিৎসার ব্যবস্থাটি করে, সেই দাবিটি কিন্তু তোলা হয়েছে। অনুষ্ঠানটি চলছে, আমরা পরবর্তী বুলেটিনে আরো বিস্তারিত জানাবো। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। দ্রুত ছাত্র সংসদ নির্বাচনে বিশেষ গোষ্ঠীর সুবিধা দেখছে জাতীয়তাবাদী ছাত্রদল। আর বামপন্থী সংগঠনগুলো বলছে, নির্বাচন পদ্ধতি ও কাঠামোগত সংস্কারের পরেই হতে হবে সংসদ নির্বাচন। অন্যদিকে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন চায় ছাত্র শিবির। কয়েকদিন আগে ফেব্রুয়ারির মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ধ্রুব ব্যানার্জির প্রতিবেদন।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া যেন শুরু হয় এবং ফেব্রুয়ারির মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সম্প্রতি 30টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে এ নিয়ে আলোচনাও করে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনটি। তবে ফেব্রুয়ারিতেই নির্বাচন নিয়ে একমত নয় ছাত্র সংগঠনগুলো। জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে তড়িঘড়ি নির্বাচন হলে বিশেষ একটি গোষ্ঠী সুবিধা পাবে। জাতীয় নির্বাচনের আগেই ছাত্র সংসদ নির্বাচন করলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম বিষয় আমরা মনে করছি না। আমরা মনে করছি দুইটি আলাদা প্ল্যাটফর্ম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে একটি তড়িঘড়ি করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে, এটি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে বলে আমরা মনে করছি। বাম ছাত্র সংগঠনগুলো বলছে ছাত্র সংসদ নির্বাচনের আগে প্রয়োজন নির্বাচন প্রক্রিয়া সংস্কার, তবে তা হতে হবে জাতীয় নির্বাচনের আগেই। বিশ্ববিদ্যালয়ে কখন ছাত্র সংসদ নির্বাচন হবে সেটার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিতে হবে। অন্যরা যখন ধরেন আমি যদি সরকারে বসে আমার সুবিধাজনক সময়ে ছাত্র সংসদ নির্বাচন করি, আরেকজন বসে তার সুবিধা মতো সময়ে ছাত্র সংসদ নির্বাচন করে, তাইলে কিন্তু এখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় না। শিক্ষার পরিবেশ ব্যাক করানোর পরেই আসলে ছাত্র সংসদ নির্বাচন হইতে হবে। সেটা 2 মাসের মধ্যে সম্ভব বলে আমরা মনে করি না। গণ অভ্যুত্থানের পর সব বিশ্ববিদ্যালয়েই প্রকাশ্যে রাজনীতির সুযোগ পেয়েছে ইসলামী ছাত্র শিবির। তারা বলছে দ্রুত নির্বাচন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করা উচিত। আমরা চাই যে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন বা আগামী ইলেকশনের আগেই ছাত্র সংসদ নির্বাচিত হোক। কারণটা রাজনৈতিক প্রভাব হতে পারে এখানে দীর্ঘদিনের একটা শূন্যতা এবং অস্থিতিশীল দেশের পরিস্থিতিতে ঐক্যবদ্ধ ছাত্রদের রাখার মাধ্যমে কোনো ষড়যন্ত্র সফল হতে না দেওয়া। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে 2 দশকেরও বেশি সময় ধরে বন্ধ আছে ছাত্র সংসদ নির্বাচন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে চলছে বিএনপি ঘোষিত 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা। সেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি ঘোষিত যে 31 দফা এবং জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালা, সেই বিভাগীয় কর্মশালা আজ ফরিদপুর অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি লন্ডন থেকে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ দুপুরের মধ্যেই বা দুপুরের পর যোগ দেওয়ার কথা রয়েছে। সম্ভাব্য সময় 3টা থেকে 3:30 আমাদেরকে জানানো হয়েছে। বলে রাখি, এই যে বিভাগীয় কর্মশালা, এই বিভাগীয় কর্মশালায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ এই 5টি জেলাকে সম্পৃক্ত করা হয়েছে এবং এই 5টি জেলা থেকে নির্বাচিত যে বিএনপির কর্মীরা রয়েছেন, নির্বাচিত বলতে দল থেকে যাদেরকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, এই আমন্ত্রিত নেতাকর্মীরাই আজকে এখানে এসেছেন এবং তারা এখানে এখন উপস্থিত রয়েছেন এবং যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন, মঞ্চ থেকেও নেতারা বক্তব্য দিচ্ছেন, 31 দফার আলোকেই বক্তব্য দিচ্ছেন। তারেক রহমান এখানে সরাসরি যখন যোগ দিবেন, সরাসরি যোগ দেওয়ার পর তারেক রহমান নিজেও এখানে উপস্থিত সবাইকে প্রশ্ন করবেন। উপস্থিত যারা রয়েছেন তারা এখান থেকে তারেক রহমানের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর জানবেন। অর্থাৎ একটা লম্বা সময় ধরে এখানে প্রশ্নোত্তর পর্ব চলবে। তারপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্য সেটি রাখবেন, যেটি এখন পর্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এই আলোচনায় যে 31 দফা বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি কিভাবে পরিবর্তন হয়ে যাবে এবং 31 দফার বাস্তবায়ন কেন জরুরি, বা আগামীতে যে নির্বাচনী ইশতেহার দিবে বিএনপি, সেই নির্বাচনী ইশতেহারেও 31 দফার যে গুরুত্ব, সেই 31 দফার গুরুত্ব কিন্তু তুলে ধরা হবে এখান থেকে, যেটি বলছেন। মূলত আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন ইউনিট বা বিএনপির বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে, সেই বিভাগে তাদের যে কর্মশালা বা তাদের যে কর্মসূচি চলছে, তারই ধারাবাহিকতায় আজকের এই ফরিদপুর বিভাগীয় যে কর্মসূচি, যেখানে 5টি জেলার থেকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি নেতাকর্মীদের। তো বেলা 3টা থেকে 3:30টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন এখানে যোগ দিবেন, তখন আমরা সরাসরি সেই বক্তব্য সম্প্রচার করার চেষ্টা করব। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে। শুরুতেই জানাচ্ছিলাম পরিকল্পনা উপদেষ্টার নিজস্ব মতের খবর।
অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ মনে করেন আগামী বছর একটা রাজনৈতিক সরকার দেখবে সবাই। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। ডিসকাশন আমি শুনলাম, সেগুলো কিছুটা আনইনফর্মড। কেউ কেউ বলছে যে আমরা ইচ্ছা করলে আরও থাকতে পারবো, কেউ কেউ বলছে আমাদের চলে যাওয়াই ভালো ফর রিজনস অফ ন্যাশনাল প্রেস্টিজ। 2016 আমরা দুবার কোয়ালিফাই করেছি। আওয়ামী লীগ সরকারের সময় 1.5 দশকে সীমান্তে 6 শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ, যার একটিরও বিচার হয়নি। মানবাধিকার কর্মীরা বলছেন ভারতের সঙ্গে অন্যান্য সীমান্তে যুদ্ধাবস্থা চললেও সেখানে গুলি করে মানুষ হত্যা করে না বিএসএফ। আইনজীবী ও কূটনীতি বিশেষজ্ঞদের মতে সীমান্তে হত্যা বন্ধে সরকারকে কার্যকর তৎপরতা বাড়াতে হবে। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। মানবাধিকার কর্মী নূর খান লিটন অন্য সীমান্তের চেয়ে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনীর আচরণকে অনেকটাই আক্রমণাত্মক বলে মনে করেন তিনি। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কিন্তু বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নাই, মাঝে মাঝে সীমান্তে লড়াই হয়, সেইখানেও কিন্তু সিভিলিয়ানের এত মৃত্যুর ঘটনা আমরা দেখি না। নেপালের সাথে তার বর্ডার আছে, চীনের সাথে তার বর্ডার আছে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে বিএসএফ যেন অনেক শক্তি অর্জন করে। আইনজীবীরাও বলছেন সীমান্তে নিরস্ত্র নাগরিকদের গুলি বা নির্যাতন করার বিষয়টি আন্তর্জাতিক আইন তো বটেই, এমনকি অন্য কোনো আইনও সমর্থন করে না। কাঁটাতারের বেড়া যদি পার হয়েও যদি ওই ভারতে প্রবেশ করে তাহলেও কিন্তু গুলি করার কিন্তু আইন কিন্তু নাই। আন্তর্জাতিক আদালতও মামলা যদি বাংলাদেশ যদি চায় সেক্ষেত্রে তো করতেই পারে। বাংলাদেশের সংবিধান বলেন বা ভারতের সংবিধান বলেন, এখানে কিন্তু মানুষের বিচার পাওয়ার অধিকারের কথা কিন্তু বলা আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এসব হত্যা নির্যাতন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন। ভারতের যে অন্য বর্ডারে যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো দেখা দরকার। তার মধ্যে চীনের সাথে 96-এ তারা যে চুক্তি করেছে সেটা হলো 2 কিলোমিটারের মধ্যে কোনো অস্ত্র তারা কেউ নিয়ে আসবে না। ওই ধরনের কোনো কাঠামো তৈরি করা যেতে পারে কিনা যে 1 কিলোমিটার বা 2 কিলোমিটারে কোনো অস্ত্র নেওয়া যাবে না। ইতোমধ্যে সীমান্ত হত্যা বন্ধ এবং সকল সীমান্ত হত্যাকাণ্ডকে বিচারের আওতায় আনতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি। কিন্তু তার মানে এই নয় যে কেউ অন্যায় করলেও সেটি মেনে নিতে হবে। বিশ্লেষকরা বলছেন সীমান্তে হত্যা বন্ধে এবং মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক রীতি মেনে যা করা প্রয়োজন তাই করতে হবে বাংলাদেশকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কখনো থ্রি-পিস, কখনো শাড়ি, কখনো বা বোরখা পরে বারবার টিসিবি ট্রাক সেলের লাইনে যাচ্ছেন অসাধু একটি চক্র। শুধু সাজসজ্জা পরিবর্তনে থেমে নেই তারা, হুমকি ধামকি দিয়েও বাগিয়ে নিচ্ছেন টিসিবির পণ্য। অসাধু এই চক্রের দৌরাত্মে ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে না পেরে বিভিন্ন স্থানে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে টিসিবি। এমন পরিস্থিতিতে ট্রাক সেল বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মোমেন হোসেনের ছবিতে এস.এম. আরিফিনের রিপোর্ট। না না হ্যাঁ নিতাহি নেই, এমনি আসলাম, আমি তো নিতেছি না, লাইনে দাঁড়াই নাই। প্রেগন্যান্ট আমি তিনজন নিয়ে দিছি না, আলাদা আলাদা আমরা একসাথে করতে নিয়ে তারা সবাই আমার তো লাইনে দাঁড়ায়। বলছে আপনারা সরেন তারা সরেই না, তারা আমাকে লাইনে দাঁড়ায়। সামনে থেকে আগে লোক থাকে, একজনের মানে পরিচিত থাকে, ঢুকায় দেয়। পিছের মানুষ পায় না, অনেকে সিরিয়াল ধরে এখন ভাগ্য থাকলে পামু, ভাগ্য না থাকলে পামু না। এদের নিজস্ব লোকজন রাখে যায়, 1 ঘন্টা পর এসে বলবে, সামনে এসে বলবে আমি এখানে ছিলাম, ওদের লোকজন বলবে হ্যাঁ আমরাও ছিলাম। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। যোগ সাজসের অভিযোগের বিপরীতে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরছেন ডিলাররা। বলছেন স্থানীয় লোকজনের কারসাজিতে ঠিকঠাক কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক সময় হুমকি ধামকির মুখে বাধ্য হচ্ছেন একই ব্যক্তির কাছে বারবার পণ্য বেচতে। আমরা একই ব্যক্তিরে প্রতিদিন একবারই দেই, তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে, বোরকা মাকুশ পরে আসে, মাস্ক পরে আসে, আবার বোরকা পরে, তারপর অন্য পরে আসে। স্থানীয়ভাবে অনেকে প্রভাবশালী দেখায়, নেতা দেখায়, আমার একটা প্যাকেজ দেন, না দিলে গাড়ি রাখতে পারবেন না। যখন থেকে আমরা পারি না, আমাকে উপরে
মার দিয়ে শুরু করে দেয় তখন দেওয়া লাগে। এদের উদ্দেশ্য হলো 3-4 বার করে নিয়ে এগুলো হয় খায় না হলে কারকে বিক্রি করে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সহায়তা না পেয়ে নিরুপায় টিসিবি জানাচ্ছে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি এলাকার পণ্য বিক্রি কার্যক্রম। একটা চক্র দাঁড়িয়ে গেছে যারা বেশ কয়েকজন ঝগড়া লাগিয়ে দিয়ে লাইনে বিশৃঙ্খল করে দিয়ে আমার ট্রাকের বিক্রিতে হ্যাম্পার করে। ক্ষেত্র বিশেষ আমাদেরকে অনেকগুলো স্পট এরকম বন্ধ করে দিতেছে, যে স্পটগুলোতে এখন আমরা আর পণ্য পাঠাচ্ছি না, কারণ ওখানে নিয়ন্ত্রণ করা যায় না, গাড়িতে পর্যন্ত চলে আসে। অর্থনীতিবিদরা বলছেন নিত্যপণ্যের উচ্চমূল্যের বাজারে টিসিবির ট্রাক সেল বিক্রির কার্যক্রম পর্যাপ্ত নয়, যে কারণে ঠেকানো যাচ্ছে না অনিয়ম। সরবরাহটা যদি আরেকটু বাড়ানো যায় আর যেসব এলাকাতে তারা এটা দিচ্ছেন সেসব এলাকায় যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে সম্পৃক্ত আরও বেশি করা যায়, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান করা যাবে। রাজধানীতে সপ্তাহে 5 দিন 50টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে বিক্রি কার্যক্রম চালায় টিসিবি। প্রতিটি ট্রাক থেকে কার্ড ছাড়াও 350 জন ক্রেতা কিনতে পারেন টিসিবি পণ্য। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। মাস্টার প্ল্যানে খরচ কোটি কোটি টাকা, অথচ সেই পরিকল্পনা বন্দী কাগজে কলমে, যে কারণে চট্টগ্রাম শহর পরিণত কংক্রিটের জঞ্জালে। অনুমোদনহীন ভবন ও স্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে বন্দর নগরী। এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন আর ওয়াসার সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদ। আর সরকারি সেবা সংস্থাগুলো অভিযোগের তীর ছুটছেন একে অন্যের দিকে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পাখির চোখে বাণিজ্যিক রাজধানী, একের পর এক বহুতল ভবন যেন এক কংক্রিটের শহর। সিডিএর তথ্য বলছে 60 বর্গ মাইলের চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন রয়েছে 4,01,721টি। এর মধ্যে 3,87,000 6তলা, 13,480টি 10তলা এবং 484টি 10 তলার বেশি উচ্চতার ভবন। অভিযোগ রয়েছে এইসব অবকাঠামোর 90% গড়ে উঠেছে ইমারত নির্মাণ আইন না মেনে। পরিকল্পনাবিদরা বলছেন পরিকল্পিত নগরী নির্মাণে 30 থেকে 40% খোলা জায়গা রাখার বিধান থাকলেও চট্টগ্রামে রয়েছে মাত্র 5 থেকে 7%। লোভ প্রলোভনের কাছে আত্মসমর্পণ, কিন্তু আপোষের কারণে এই নগর অপ্রকল্পিতভাবে গড়ে উঠেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা 4টি ফ্লাইওভারের পাশাপাশি নতুন এলিভেটেড এক্সপ্রেসেও অপরিকল্পিত বলছেন নগর পরিকল্পনাবিদরা। কেউ বলো ফ্লাইওভার করো, কেউ বলো ওইভার করো, এগুলো বলছে কারা? আর দে প্ল্যানার, আর দে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার। কাজেই আপনারা ছাগল দিয়ে চাষ করতে চাচ্ছেন। অথচ 1995 সালে চট্টগ্রাম নগরীর পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়, কিন্তু তা বাস্তবায়নে এগিয়ে আসেনি সরকারি কোনো সংস্থা। এজন্য এককভাবে দায় নিতে নারাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এটার দায়টা কিন্তু নট অনলি সিডিএ, এটা সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থা যারা আছে সবারই কিন্তু এই দায় আছে। চট্টগ্রাম নগরীতে সমুদ্র বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ও 2টি ইপিজেড ছাড়াও রয়েছে কয়েক হাজার শিল্প কারখানা, যে কারণে এখানে যানবাহনের চাপের পাশাপাশি জনবসতির ঘনত্ব তুলনামূলক বেশি। নদী, সাগর এবং পাহাড় ঘেরা 60 বর্গ মাইলের বন্দর নগরী চট্টগ্রাম এখন ইট পাথরের জঞ্জাল। অথচ এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে প্রণয়ন হয়েছিল মাস্টার প্ল্যান। সিডিএ, সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেনি। নতুন যে মাস্টার প্ল্যান হচ্ছে তা বাস্তবায়ন হলে আবারও বন্দর নগরী সুন্দর নগরী হিসেবে গড়ে উঠবে, এমনটি বলছেন নগর বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে শহীদ পরিবারকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমে কথা বলছেন সার্জিস আলম। সরাসরি যাচ্ছে সেখানে। বাংলাদেশ সরকারকে এই প্ল্যাটফর্ম তার জায়গায় বসিয়েছে, যে যে পদেরই হোক, যেই পোশাকেরই হোক, পোশাক ছাড়া হোক, যেখানেই তার অফিস হোক না কেন, যদি আমার শহীদ ভাইদের এই স্পিরিটের সাথে আহত যোদ্ধাদের রক্তের স্পিরিটের বিপক্ষে গিয়ে বিন্দু মাত্র কিছু করে, তার যদি আমরা কোনো প্রমাণ পাই, আমরা আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, তার বিরুদ্ধে আমরা এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব। আমার শহীদ পরিবারকে শুধু একটি কথা বলে দিতে চাই, আপনাদের যে কোনো সহযোগিতার জন্য পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, যেভাবে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করা উচিত, যেভাবে আপনাদের পাশে দাঁড়ানো উচিত, এখন পর্যন্ত আমরা সেভাবে পারিনি। কিন্তু আমরা আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই,
আপনারা যদি আমাদের কাছে আসেন, আমরা আপনাদের কাছে যাব, এই যোগাযোগ আমরা তৈরি করব যে কোনো প্রয়োজনে। শুধু আমাদেরকে জানাবেন। জীবনের মায়া আমরা অনেক আগে ভুলে গিয়েছি। জীবনের মায়া ত্যাগ করে 19 জুলাই, 20 জুলাই, 3, 4, 5 আগস্ট আমরা রাস্তায় নেমেছি। আমার সামনে অনেক আহত যোদ্ধা রয়েছে। তারা সেই 10 জুলাই, 11 জুলাই রাফির মতো অনেকেই বুক পেতেছিল ওই পুলিশের গুলির সামনে গুলি খেয়ে জীবন দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, এই বাংলাদেশে আপনাদের যে কোনো কিছুর প্রয়োজনে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো। শুধুমাত্র একটি জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনার আবার এখানে দোষর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। আমার শহীদ পরিবারের সাথে, আমার আহত যোদ্ধাদের সাথে দেখা হবে হয় রাজপথের সংগ্রামে, না হয় বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমে কথা বলছিলেন সার্জিস আলম, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে রাজধানীতে হয়ে গেল ভিন্নধর্মী এক আয়োজন। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মবার্ষিকী সামনে রেখে রোকেয়া রানের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। নানা শ্রেণী পেশার নারীরা অংশ নেন এই আয়োজনে। নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে সকলের কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয়। ভোরের আলো উকি দেবার আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘুমের আড়মোড়া ভেঙে বাবা মায়ের হাত ধরে আসে শিশুরাও। সবার চোখে মুখে একই সংকল্প, রুখতে হবে নারীর প্রতি বৈষম্য। বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শনিবার সকালে আয়োজন করা হয় রোকেয়া রানের। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার স্মরণে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এ আয়োজন। সচেতনতা বৃদ্ধির এই আয়োজনে শহীদ মিনার থেকে শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশ হয়ে শাহবাগ পর্যন্ত দৌড়ে অংশ নেয় নানা শ্রেণী পেশার নারীরা। সামাজিক বাধা উত্তরণে নারীদের উৎসাহ দেবে এমন আয়োজন বললেন আগতরা। আমরা এই রানের মাধ্যমে সোসাইটিকে এবং সমাজকে জানাতে চাই, আসলে নারীদের প্রতি আমরা সহিংসতা রোধ করি এবং পারিবারিক আইনে সমতা আনি। সবাই একতাবদ্ধ হয়ে যেটা করতে চাই যে মেয়েরা অ্যাক্টিভ, মেয়েরা সমস্ত সব কিছুই করতে পারছে এবং পারবে ইনশাআল্লাহ। রোকেয়া ম্যাম বলেছেন ছেলে মেয়ে তো গাড়ির দুটো চাকা, তো একটা পিছে থাকলে আরেকটা সামনে থাকলে তো হবে না, দুইটাকে সমানভাবে আগাতে হবে। 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে বিশ্বজুড়ে। শুধু বাংলাদেশে না, এটা ইউএনের আহ্বানে পুরো বিশ্বজুড়েই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয় প্রতি বছর 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর মানবাধিকার দিবসে এটা শেষ হয়। কারণ আসলে নারীর প্রতি নির্যাতনটা একটা শুধু নারীর ইস্যু তো হয়ে থাকছে না, যে নারী নির্যাতিত হচ্ছে তার সাথে সাথে তার পরিবার সাথে সাথে সমাজ। রোকেয়া রানে নানা বয়সের 3 শতাধিক নারী অংশ নেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অবশেষে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। স্থানীয় সময় শনিবার সকালে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভবিষ্যতে সামরিক আইন জারির ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি। ক্ষমা চাইলেও প্রেসিডেন্ট ইউনের অভিশংসনে শনিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটির কথা রয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। পুরো বিশ্বের চোখ এখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের দিকে। প্রেসিডেন্ট ইয়োল স্থানীয় সময় সকাল 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে সামরিক আইন ঘোষণা করায় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর হবে না বলেও প্রতিশ্রুতি দেন ইয়োল। এর আগে প্রেসিডেন্ট জানিয়েছেন যে দেশকে রাষ্ট্রবিরোধী শক্তি ও উত্তর কোরিয়ার হুমকি থেকে রক্ষা করার জন্য তিনি এই সামরিক আইন জারি করেছিলেন। এদিকে স্থানীয় সময় বিকেল 5টায় জাতীয় পরিষদের একটি পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে অভিশংসনের উপর ভোটাভুটি হবে। প্রেসিডেন্ট যদি পদত্যাগ না করেন তবে তার বিরুদ্ধে আজকের মধ্যেই ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপিত হবে। পার্লামেন্টে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ হলে প্রেসিডেন্ট সাময়িকভাবে দায়িত্ব হারাবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য যেতে হবে সাংবিধানিক আদালতে। 9 সদস্যের আদালতে 6 জনের ভোট নির্ধারণ করবে ইউন সুক ইয়োলের ভাগ্য। কিন্তু এই আদালত এখন সদস্য সংখ্যা 6 জন, 3 জন সদস্য অনুপস্থিতি এই প্রক্রিয়ার উপর প্রভাব পড়বে কিনা সেটাও অস্পষ্ট। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিয়ন পদত্যাগ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ আর প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের ক্ষমাকে সমাধান হিসেবে মনে করছেন না বিরোধী দল। কোরিয়ার পিপল পাওয়ার পার্টির প্রধান বলেন,
যদি প্রেসিডেন্ট হিসেবে ইয়ন সুক ইয়োল থেকে যান তাহলে সামরিক আইন জারি করার মতো আবারও ঘটনা ঘটতে পারে। দক্ষিণ কোরিয়ায় 50 বছরের পর সামরিক আইন জারির ঘটনা ঘটল। এই ঘোষণার পরপরই রাস্তায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মুখে পড়ে প্রেসিডেন্ট কয়েক ঘন্টার মধ্যে সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। লা লিগার খবর, ভিন্ন ম্যাচে একই রাতে মাঠে নামছে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রাত 9:15টায় রিয়াল বেটিসের মাঠে আতিথ্য নেবে কাতালানরা, আর 2টায় লস ব্লাঙ্কোর প্রতিপক্ষ জিরোনা। টেবিল টপার বার্সার সামনে সুযোগ রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ানোর। শেষ ম্যাচে দুই দলের দুই ভিন্ন ফলাফল আবারও লিগের লাগাম এনে দিয়েছে হ্যান্সি ফ্লিকদের হাতে। টানা 4 ম্যাচে জয়ের মুখ না দেখা বেটিসকে হারালে পয়েন্টের পার্থক্য সাথে নিয়ে যাবে বার্সেলোনা। অন্যদিকে জিরোনার মাঠে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা রিয়ালের সামনে। শেষ ম্যাচ হেরে শীর্ষে ফেরার মিশনে হোঁচট খায় কার্লো অ্যানচেলোত্তির দল। শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকতে হলে জয় ভিন্ন উপায় নেই বর্তমান চ্যাম্পিয়নদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী বছর দেশের মানুষ একটা রাজনৈতিক সরকার দেখবে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা। খুনিদের পুনর্বাসন করতে চাইলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি সার্জিসের। ফেব্রুয়ারিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একমত নয় ছাত্র সংগঠনগুলো। তড়িঘড়িতে বিশেষ গোষ্ঠীর সুবিধা দেখছে ছাত্রদল। সংস্কার প্রক্রিয়ার পর্যায়ে মামলা দ্রুত করার তাগিদ ছাত্র শিবিরের। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।